আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিশ্বের জ্বালানি নিরাপত্তায় সবথেকে সংবেদনশীল পয়েন্ট হলো হরমুজ প্রণালী। বিশ্বের মোট খনিজ তেল এলএনজি সরবরাহের প্রায় 20% এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। এই প্রণালীটির সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 21 নটিক্যাল মাইল চওড়া, তবে বিশাল আকারের বাণিজ্যিক ট্যাঙ্কার চলাচলের জন্য মাত্র 2 নটিক্যাল মাইল চওড়া দুইটি নির্দিষ্ট লেন বা চ্যানেল রয়েছে। এই সীমিত জায়গায় অল্প কয়েকটি মাইন ফেললেই পুরো যাতায়াত বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইরানের কাছে বর্তমানে প্রায় 3,000 থেকে সর্বোচ্চ প্রায় 6,000-এর কাছাকাছি বিভিন্ন ধরনের বিভিন্ন ভেরিয়েন্টের আধুনিক সি মাইন আছে। দেখুন, ইরানের কাছে রয়েছে কন্টাক্ট মাইন, স্পর্শে বিস্ফোরিত হওয়া সাধারণ মাইন, পুরনো হলেও তেলের ট্যাঙ্কার ছিদ্র করার জন্য সক্ষম। 1988 সালে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্ট ইরানের এই কন্টাক্ট মাইনের আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে গিয়েছিল। দেখুন, ইরানের কাছে বর্তমানে রয়েছে স্মার্ট মাইন, পানির নিচে জাহাজের শব্দর তরঙ্গ, যে অ্যাকোস্টেটিক চুম্বকীয় ক্ষেত্র রয়েছে বা যে ম্যাগনেটিক তরঙ্গ রয়েছে, পানির চাপের পরিবর্তন, প্রেসার ইত্যাদি শনাক্ত করে এটি বিস্ফোরিত হয়। ইরানের কাছে EM52 নামে এই ধরনের বহু সি মাইন রয়েছে। দেখুন, এই সি মাইনগুলো হরমুজ প্রণালী বা উপকূলীয় এলাকার অদূরে মোতায়েন করার জন্য বড় যুদ্ধ জাহাজের প্রয়োজন নেই। ছোট যে ফাস্ট অ্যাটাক ক্রাফট রয়েছে বা ফিশিং ট্রলার রয়েছে, এমনকি সাবমেরিন দিয়েও খুব সহজে রাতে বা গোপনে এই মাইন বিছিয়ে দেওয়া সম্ভব। দেখুন, সি মাইন ফেলা বা প্রয়োগ করা যতটা সহজ, পরিষ্কার করা বা অপসারণ করা তার চেয়ে হাজার গুণ কঠিন এবং সময় সাপেক্ষ। পুরো প্রণালী মাইন মুক্ত করতে কয়েক মাস, এমনকি কয়েক বছর লেগে যেতে পারে। দেখুন, যুদ্ধক্ষেত্রে সি মাইনের প্রয়োগ এতটাই জটিল বিষয় যে প্রয়োগ করতে হবে না। যদি কোনো দেশ বা ইরানও ঘোষণা দেয় আমরা প্রয়োগ করেছি, যে কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ প্রেরণ বন্ধ করে দেবে। বড় বড় বীমা কোম্পানিগুলো জাহাজের আর বীমাকরণ ওই পথে আর করবে না। মানে ঘোষণাই যথেষ্ট। মাত্র কয়েক হাজার ডলারের একটি সি মাইন, বলতে পারেন মাল্টি মিলিয়ন ডলারের জাহাজকে ডুবিয়ে দিতে পারে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে, যার জন্য কেউ ঝুঁকি নেয় না। এবার চিন্তা করুন, যেখানে মাইন যদি মিথ্যাভাবে প্রেরণ করা হয়েছে বা পাতা হয়েছে এমন ঘোষণায় পরিস্থিতি জটিল করতে পারে, সেখানে ইরানের মাইন বিস্ফোরণ যদি হয় সরাসরি জাহাজের বিরুদ্ধে এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরিস্থিতি কেমন? দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলছে যে হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও জাহাজগুলোর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই হামলা এবং ক্ষয়ক্ষতির জন্য তারা দায়ী নয়। কারণ তারা এই জাহাজগুলোকে দুইটি নির্দিষ্ট রুট আগেই বলে দিয়েছিল যে এর বাইরে গেলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তবে এই জাহাজগুলো তাদের নির্দেশনা পালন করেনি। তার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যেই রুট নির্ধারণ করে দিয়েছিল সেই রুটে চলাচল করার চেষ্টা করছিল, আর তখনই এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধক্ষেত্রে তার সর্বশেষ যে শক্তিশালী কৌশল রয়েছে সি মাইন প্রয়োগ, সেটা শুরু করে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটি করার মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে প্রবেশ করল এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরানের সকল প্রক্রিয়া যে সম্পূর্ণ তার জানান দেওয়া হলো। এর পূর্বে এই ধরনের, বলতে পারেন বড় ধরনের ঘোষণা দিয়ে এই নেভাল ব্লক পূর্বে শুরু হয়নি, যা আনুষ্ঠানিকভাবে ইরান এইবার শুরু করে দিল। এবং যুক্তরাষ্ট্র এতদিন হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি অনেকটা নিশ্চিত করার দাবি করে বিভিন্ন ধরনের তাদের মিত্র বাহিনীর জাহাজকে এমনটাই তারা নির্দেশনা দিচ্ছিল, তাদের নিরাপত্তার জন্য তারা কঠিনভাবে কড়া নিরাপত্তা পদক্ষেপ নেবে। তবে নতুন করে ইরানের পক্ষ থেকে এই মাইন বিস্ফোরণের ঘটনা এবং জাহাজটি আঘাতপ্রাপ্ত হওয়ার পর এখন কিন্তু হরমুজ প্রণালীতে আর বিশ্বাসযোগ্যতা, যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তার গ্যারান্টির, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। জাহাজগুলো এখন আর বিপজ্জনক সেই পথ পাড়ি দেওয়ার জন্য
এত সহজে বড় সিদ্ধান্ত নেবে না। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরান এই প্রণালীতে অন্তত 6টি জাহাজকে থামিয়ে দিয়েছে এবং তাদের যে গতিপথ রয়েছে তা উল্টো দিকে যেতে বাধ্য করেছে। এই জাহাজগুলো হয়তো হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চেয়েছিল, নয়তো বেরোতে চেয়েছিল। ইরান সম্পূর্ণভাবে কন্ট্রোল নিয়ে পরিষ্কারভাবেই তার বক্তব্যে এমনটা দাবি করেছে, হরমুজ প্রণালীতে যে ফি আদায়ের বিষয় সেখানে কোনো ছাড় নেই। হরমুজ প্রণালীতে এখন জাহাজগুলোকে চলাচল করার জন্য ফি অবশ্যই দিতে হবে। যে ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলছিল এত দিন ধরে দ্বন্দ্ব। পূর্বে এমনটাই শোনা যাচ্ছিল, নেগোসিয়েশনের মাধ্যমে সেবা ফি আদায়ের বিষয়ে এই ধরনের কিছু সিদ্ধান্ত হতে পারে, যেখানে ফিয়ের বিষয়টা অনেকটা নির্ধারিত কম পরিমাণে থাকবে, মানে রক্ষণাবেক্ষণ খরচের কাছাকাছি এরকম কিছু। তবে ইরান এখন টোটালি সেখান থেকে সরে এসে পুরোপুরি কড়াকড়ি আরোপ করে পূর্ণাঙ্গ যে টোল ফি রয়েছে সেটা আদায় করতে চায়, যেটি যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, টানা 13 দিন ইরানে হামলা করার পর নানান ধরনের ইন্টারসেপ্ট বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটের কারণে যুক্তরাষ্ট্র তার হামলা বন্ধ করে রেখেছে। আর ঠিক এমতো অবস্থায় ইরানের নতুন মাইন পেতে রাখা বা এই টোল আদায়ের নতুন ঘোষণা দেওয়া হলো, যেটি লজিস্টিক সাপোর্টের অংশ হিসাবে বা নিজের আধিপত্য ধরে রাখার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের উপর একটি বড় ধরনের প্রেসার, যে তাদের এখন নতুন জরুরি ভিত্তিতে বড় পদক্ষেপ বা সামরিক হামলা অবশ্যই করতে হবে, যাতে ইরান তার সিদ্ধান্তের পরিবর্তন করে এবং তার এই নতুন যে স্ট্র্যাটেজি রয়েছে এখান থেকে সরে আসে। দেখুন, যুক্তরাষ্ট্র প্রতি বছর 300-র কাছাকাছি থার্ড ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্ট তৈরি করে, যার প্রায় 200 অলরেডি তারা খরচ করে ফেলেছে। এছাড়াও যেই PAC-3 ক্ষেপণাস্ত্র রয়েছে সেটি তৈরি করতে পারে 500 থেকে 600-র কাছাকাছি, যারও অর্ধেকের বেশি খরচ করে ফেলেছে তারা। নতুন করে ইরানের বিরুদ্ধে টানা যুদ্ধে তারা যদি অংশগ্রহণ করতে চায়, তাহলে একক ভিত্তিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো জটিল। এই ক্ষেত্রে তাদের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বৃহত্তম মিত্র সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা ছাড়া বিকল্প পথ খুব কম। তবে এই ক্ষেত্রে সৌদি আরব যুদ্ধক্ষেত্রে ঠিক কতটুকু জড়াতে পারবে সেই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ বিষয়, কারণ তাদের তেল ক্ষেত্রে ঠিক যেইভাবে ইয়েমেনের ভেতরে থাকা ইরানের প্রক্সিরা পদক্ষেপ নিয়েছে এবং এই পদক্ষেপের কারণে তাদের রপ্তানি এবং আঞ্চলিক ব্যবস্থা যতটা নাজুক পরিস্থিতিতে পৌঁছে গেছে, এমতো অবস্থায় ইরানের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে তারা যদি বড় কোনো অংশগ্রহণে যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পদক্ষেপে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রশ্ন হলো, সৌদি আরব এই ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে কিনা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরব এই সিদ্ধান্ত নেবে কি নেবে না তার অনেকাংশই এখন নির্ভর করছে পাকিস্তানের উপর। পাকিস্তান এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বা ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপে ঠিক কতটুকু সহযোগিতা করবে বা কিভাবে কতটুকু জড়াবে, তার উপর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমীকরণ এখন অনেকটাই নির্ভরশীল। পাকিস্তানের সামরিক শক্তি একটি ফ্রেশ হ্যান্ডের মতো, কারণ তারা এখনও যুদ্ধক্ষেত্রে তেমন বড় ভিত্তিতে জড়ায়নি। এই ফ্রেশ হ্যান্ড যদি এখানে আসে, তারপর পরিস্থিতি কি হতে পারে, এই বিষয়গুলোই বিবেচ্য। তবে এখানে শঙ্কার বিষয় হলো, পাকিস্তান যদি মধ্যপ্রাচ্যের ইস্যুতে জড়িয়ে যায়, তাহলে সীমান্ত এলাকায় ভারত কি এই সুযোগ নিতে পারে, বা এই ফাঁকা জায়গায় পাকিস্তান সীমান্তে কোনো বড় ধরনের কোনো কিছু করতে পারে, সেই বিষয়গুলোও এখন রয়েছে সরাসরি আলোচনায়। দেখার বিষয় পাকিস্তান, সৌদি আরব বা এই যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় রয়েছে, নতুন করে মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।